নমস্কার, আমি স্নেহা শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। ধর্মঘট রুখতে চরম ব্যবস্থা নেওয়া হবে, আলু ব্যবসায়ীদের পাল্টা হুঁশিয়ারি রাজ্যের। বিধানসভায় ৬ বিধায়কের শপথ, মুখোমুখি হবেন রাজ্যপাল মুখ্যমন্ত্রী। নয়া সংস্থার হাত ধরে ফিরছে কলকাতার নস্টালজিয়া হলুদ ট্যাক্সি, ফেব্রুয়ারিতে ঘোষণা। সব গ্রামে পৌঁছতে হবে পানীয় জল, সোমে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। বারাসতে বুলডোজার ক্লাবের গেট ভেঙে রাস্তা দখলমুক্ত করল পুরসভা। রক্তাক্ত শরীরে চিৎকার করে ছুটছেন ব্যক্তি। পিকনিকের মাঝে ভয়ঙ্কর কাণ্ড মগরাহাটে। ঝকঝকে আকাশ উত্তরবঙ্গে, কাঞ্চনজঙ্ঘা দর্শনের সুখবর শোনাল হাওয়া অফিস। প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন বাংলার বার্তা চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। আলু ব্যবসায়ীদের ধর্মঘট রুখতে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। এমনকি চরম সিদ্ধান্ত নিতেও পিছপা হবে না, এমনই হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। শ্যামবার আলু ব্যবসায়ীদের অনুরোধেই তাঁদের সঙ্গে বৈঠকে বসবেন মন্ত্রী। তার আগেই রাজ্যের কড়া মনোভাবের কথা জানিয়ে রাখলেন তিনি। বেচারামের দাবি, কিছু অসাধু ব্যবসায়ী রাজ্যের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বাইরে আলু পাঠানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে। আলু রপ্তানিতে মুখ্যমন্ত্রী হ্রাস না টানলে আলুর দাম কেজি প্রতি ৫০ টাকা ছাড়িয়ে যাবে। খ্যাত মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে নবান্নে বৈঠক করে অভিযোগ করেছিলেন। এদিন সেই অভিযোগই মান্যতা পেয়েছে। প্লাস্টিক ব্যাগের আড়ালে আলু ভিন রাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বলে সীমান্তবর্তী জেলা থেকে খবর আসছে। শনিবার ৫১০ ব্যাগ আলু ধরা পড়েছে বাংলা ঝাড়খণ্ড সীমানায়। বারাবণীর গৌরাণ্ডি ব্রিজ দিয়ে আলু নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। পশ্চিম বর্ধমানের বারাবণী থানার পুলিশ তা ধরে ফেলে। পুলিশের নজর এড়াতে আলুর বস্তা ছিল প্লাস্টিকে ঢাকা। চালানে লেখা ছিল প্লাস্টিক ব্যাগ। ভিতরে মেলে ৫১০ ব্যাগ আলু। চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়। ওই আলু হুগলির পান্ডুয়া থেকে বিহারের গয়া নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রের খবর। এইরকম আরও খবর এসেছে জেলা থেকে। আসানসোলের কুলটিতে জাতীয় সড়কের উপর ও রূপনারায়ণপুর, রুনাকুড়াঘাটের বাংলা ঝাড়খণ্ড সীমানার চেকপোস্টে আলুবোঝাই লরি আটকেছে পুলিশ। লরিগুলিকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে দেওয়া হয়েছে। শনিবার রাতে ডুবুডিহি চেকপোস্টে দুটি আলুর গাড়ি ঘুরিয়ে দিয়েছে পুলিশ। রবিবার সকালে গিয়ে দেখা গেল রীতিমতো ক্যাম্প করে আলুর গাড়ি আটকাচ্ছে পুলিশ। এদিকে ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়ায় ফের আলুর দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, বর্তমানে রাজ্যের হিমঘরগুলিতে প্রায় ৭ লক্ষ মেট্রিক টন আলু মজুত আছে। রাজ্যে ডিসেম্বর মাসে আলু খরচ হবে ৩.৫ থেকে ৪ লক্ষ মেট্রিক টন। বাড়তি ৩ লক্ষ মেট্রিক টন ভিন রাজ্যে না গেলে ক্ষতি হবে ব্যবসায়ীদের। এদিকে আলুর ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট নিয়ে বেজায় ক্ষুব্ধ টাস্ক ফোর্সের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রবীন্দ্রনাথ ক্যালের দাবি, আলু ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীকে কথা দিয়েছিলেন ২৬ টাকা কেজি দরে আলু বিক্রি করবেন। কিন্তু সেই অবস্থান থেকে তাঁরা সরে এসেছেন। ১০ নভেম্বরের পর থেকে আলুর দাম বাড়িয়ে কেজি প্রতি ২৮.৫ টাকা করা হয়েছে। বর্ধিত মূল্যে আলু কিনতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ। ৬ বিধায়কের শপথ, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক। ওয়াকফ বিল নিয়ে কেন্দ্র বিরোধী তৃণমূল পরিষদীয় দলের প্রস্তাব, সব মিলিয়ে আগামীকাল বিধানসভার অধিবেশন একেবারে হাই ভোল্টেজ। দিনের প্রথম অর্ধেই বিধানসভায় পৌঁছে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিধায়কদের শপথ পড়াতে বিধানসভায় যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে কি শপথ গ্রহণে মুখোমুখি হবেন সিভি আনন্দ বোস ও মমতা বন্দ্যোপাধ্যায়? অপেক্ষায় সব হল। জানা গিয়েছে দুপুর 12:30টায় শপথের ক্ষণ ঠিক হয়েছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই বিধায়কদের শপথ হবে। এর আগে বেশ কয়েক দফায় বিধায়কদের শপথ নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে টালবাহানার অভিযোগকে সামনে রেখে রাজ্যরাজভবন সংঘর্ষের পরিস্থিতি পর্যন্ত তৈরি হয়েছিল। নানা অজুহাত সামনে রেখে আগে একাধিক বিধায়কের শপথ নিয়ে গড়িমসি করেছেন রাজ্যপাল। তবে এবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কৌশলেই আর সেই পথে যেতে পারেননি তিনি। অন্যদিকে ৬ বিধায়কও তাঁদের শপথ নিয়ে বেশ উত্তেজিত। তাঁরাও যে যার মতো করে প্রস্তুতি নিয়েছেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ১-২টার অনেক আগেই পৌঁছে যাওয়ার কথা বিধানসভায়।
রাজ্যপালও আসবেন শপথ অনুষ্ঠানের কিছু আগে। প্রথম পর্বে প্রশ্নোত্তর সেরে শপথ, তারপর রয়েছে কেন্দ্রের ওয়াকফ বিলের বিরোধিতায় তৃণমূল পরিষদীয় দলের প্রস্তাব। দুদিন তার উপর আলোচনা রয়েছে। আগামীকাল প্রথম দিনের আলোচনায় অংশ নেওয়ার কথা মুখ্যমন্ত্রীরও। আগামীকাল বক্তব্য রাখার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তার মাঝেই পরিষদীয় দলের মন্ত্রী বিধায়কদের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে। বিকেলে রয়েছে মন্ত্রিসভার বৈঠক। এর মধ্যে বিজেপিও প্যাঁচে পড়ে গিয়েছে। আজ শুভেন্দু অধিকারীর বনগাঁয় কর্মসূচি রয়েছে। ফলে বিধায়কদের অধিকাংশই প্রায় গড়হাজির থাকতে পারে বলে খবর ছিল। কিন্তু রাজ্যপাল বিধানসভায় এসে শপথ পড়াতে রাজি হয়ে যাওয়ায় বিপাকে বিজেপি। হলুদ ট্যাক্সি মানেই কলকাতার নস্টালজিয়া। হলুদ ট্যাক্সি মানেই কলকাতার আবেগ। কালের নিয়মে হলুদ ট্যাক্সি এখন হেরিটেজ। আদালতের নিয়ম মেনে তা এখন বন্ধের পথে। 15 বছরের অনেক বেশি বয়স হয়ে গিয়েছে অধিকাংশ গাড়িরই। ফলে ক্রমেই একের পর এক বসে যাচ্ছে পুরনো হলুদ অ্যাম্বাসাডর। আর হিন্দুমোটর কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর অ্যাম্বাসাডর নতুন করে তৈরি হয়নি, ফলে ক্রমশই বিলুপ্তির পথে হলুদ ট্যাক্সি। কমতে কমতে এখন 1003 গাড়ি রাস্তায় নামে। সেগুলোও যাতে উঠে না যায়, তাই হলুদ ট্যাক্সিকে বাঁচাতে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি ট্যাক্সি চালকদের। তবে আসার খবর এটাই, নতুনভাবে শহরে আসতে চলেছে হলুদ ট্যাক্সি। নতুন একটি সংস্থা 1002 গাড়ি নামাবে বলে ঠিক হয়েছে। ফেব্রুয়ারি মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে তা ঘোষণা হতে পারে। সূত্রের খবর, কলকাতার নস্টালজিয়ার কথা মাথায় রেখেই শহরে হলুদ ট্যাক্সি নামানোর কথা ভাবছে ওই সংস্থা। অ্যাম্বাসাডারের ছাঁচেই সেই গাড়ি তৈরি হচ্ছে বলে খবর। সাধারণ যাত্রীদের সুবিধার্থে হলুদ ট্যাক্সি বুকিংয়ের ক্ষেত্রে যাত্রীসাথী অ্যাপ চালু করেছিল। তা যথেষ্টই জনপ্রিয়। তথ্য বলছে, চালু হওয়ার পর 3 বছরে এই অ্যাপে 60.98 লক্ষ ট্রিপ করেছে হলুদ ট্যাক্সি। অ্যাপ সার্চ করেছে 3.19 কোটি। চালকদের রোজগার হয়েছে 166 কোটি টাকা। পানীয় জল গ্রামের সর্বত্র পৌঁছতে প্রশাসনিক তৎপরতা বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত এই প্রথম আগামীকাল সোমবার বিধানসভা থেকেই বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানোর প্রকল্প নিয়ে সমস্ত জেলাশাসকের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। জেলাশাসকরা সেই বৈঠকে হাজির হবেন ভার্চুয়ালি। কদিন আগেই এ নিয়ে প্রশাসনিক গাফিলতি জানতে পেরে অত্যন্ত রুষ্ট হয়েছিলেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক থেকেই কড়া পদক্ষেপের কথা জানিয়েছিলেন। তার বার্তার পর এ নিয়ে কতখানি কাজ হয়েছে তা জানার পাশাপাশি এই প্রশাসনিক বৈঠক থেকে আধিকারিকদের জরুরি নির্দেশ দিতে পারেন মমতা। গ্রামের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী যে কতটা তৎপর, তা বোঝাতে বারবার জল জীবন মিশন নিয়ে আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক সেরেছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট আসে বাড়ি বাড়ি অনেকাংশেই পাইপলাইন বসে গেলেও পানীয় জল নিয়ে ক্ষোভ রয়েছে। কারণ এখনও সব জায়গার মানুষ তা পায়নি। অবিলম্বে তার জন্য দায়ী ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আরও একবার সেই পর্বেই সরাসরি জেলাশাসকদের সঙ্গে নিজে কথা বলতে চান তিনি। অন্যদিকে এর মধ্যে মুখ্যমন্ত্রী আরও একটি রিপোর্ট হাতে পেয়েছেন। কৃষকরা ধান বিক্রির টাকা ঠিকমতো পাচ্ছেন না, তা নিয়েও জেলাশাসকদের খতিয়ে খবর নিতে বলেছিলেন। সঙ্গে দলের বিধায়কদেরও বলেছিলেন কোথায় কোথায় এমন সমস্যা হচ্ছে, কোথায় কত কৃষক এভাবে বঞ্চিত হচ্ছে তার খবর নিতে হবে। জানা গিয়েছিল প্রতি কুইন্টালে যেখানে 3 কেজি করে খারাপ মানের ধান বাদ যায়, সেখানে মাঝখানে কিছু ফোড়ে ঢুকে পড়ায় আরও 2 কেজি ধানের দামে মার খেতে হচ্ছে কৃষকদের। ফলে আজকের বৈঠকে সেই ইস্যু উঠতে পারে বলে মনে করা হচ্ছে। জাতীয় সড়ক সংযোগকারী আস্ত একটি রাস্তা দখল করে দুদিক ঘিরে দেওয়ার অভিযোগ উঠেছিল ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে। একাধিকবার প্রশাসনের তরফে ক্লাবকে নির্দেশ দেওয়া সত্ত্বেও কাজ না হয়নি বলেই অভিযোগ। এরপর রবিবার সকালে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। বিকেলেই বুলডোজার চালিয়ে সরকারি রাস্তা দখলমুক্ত করল বারাসত পুরসভা। বারাসতের প্রাণকেন্দ্র কলোনিমোড় সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে সুভাষ ময়দান। মাঠটির দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে সুভাষ ইনস্টিটিউট ক্লাবকে। মাঠের ঠিক উত্তর দিকে 2249 দাগ নম্বরে রয়েছে জাতীয় সড়ক সংযোগকারী 12 থেকে 14 ফুট চওড়া একটি রাস্তা। জানা গিয়েছে সেটি পুরসভার মৌজা ম্যাপেও রেকর্ডভুক্ত। সুভাষ ময়দান পাঁচিল দিয়ে ঘেরার আগে এই রাস্তা দিয়ে ছিল নবপল্লীর বাসিন্দাদের নিত্য যাতায়াত। অভিযোগ, মাঠের চারপাশ ঘিরে ফেলার পর রাতারাতি রাস্তার দুদিকে 2টি লোহার গেট বসিয়ে দেওয়া হয়। এমনকি রাস্তার জমিতেই খেলোয়াড়দের বসার জন্য কংক্রিটের নির্মাণও করে দেয় ক্লাব কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে এ নিয়ে ক্ষোভে ফুঁসছিলেন স্থানীয়রা। মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি জমি দখলমুক্ত করতে তৎপর হয় বারাসত পুরসভা।
এ নিয়ে ক্লাবের সঙ্গে পুরসভার বৈঠকের পর ২২ নভেম্বর মহকুমা শাসকের দপ্তরেও বৈঠক হয়। সেখানে রাস্তাকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে নির্দেশ দেন মহকুমা শাসক, কিন্তু অভিযোগ, নির্দেশকে আমল দেয়নি ক্লাব কর্তৃপক্ষ। এরপর রবিবার সকালে ক্ষুব্ধ স্থানীয়রা গেটের তালা ভেঙে রাস্তা ফেরানোর দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিকেলে পুরসভার তরফে জেসিবি দিয়ে সরকারি রাস্তা দখলমুক্ত করা হয়। শরীর জুড়ে ঝরছে রক্ত, সাহায্যের জন্য চিৎকার করতে করতে ছুটে আসছেন এক ব্যক্তি। রবিবার রাতে পিকনিকের রেশ কেটে দিল এমনই ভয়াবহ এক দৃশ্য। রক্তাক্ত অবস্থায় এক ব্যবসায়ীকে উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানা এলাকার শ্যামনগরের। ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন তিনি। পুলিশ সূত্রে খবর, ব্যক্তির গলার নলিতে গুরুতর আঘাত রয়েছে। খুনের চেষ্টা বলে প্রাথমিক অনুমান পুলিশের। তদন্তে নেমেছে মগরাহাট থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রবিবার রাতে শ্যামনগর এলাকায় স্থানীয় একটি ক্লাবে পিকনিক করছিলেন এলাকার কয়েকজন বাসিন্দা। আনন্দের মাঝে হঠাৎই ভয়াবহ দৃশ্য দেখে থমকে যান সকলে। এলাকাবাসীর নজরে পড়ে, রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি চিৎকার করতে করতে সাহায্যের জন্য ছুটে আসছেন। স্থানীয়রা তাকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসকরা। ঘটনার খবর পেয়ে পৌঁছয় মগরাহাট থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, গুরুতর ওই ব্যক্তির নাম হাসিবুল মোল্লা, বাড়ি মগরাহাটের শ্যামনগর এলাকাতেই। হাসিবুল পেশায় মাংস বিক্রেতা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসিবুলের গলার নলিতে গুরুতর আঘাত রয়েছে। সেই কারণে সম্পূর্ণ ঘটনা বিবরণ পুলিশের কাছে দিতে ব্যর্থ হয় হাসিবুল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কী কারণে মাংস ব্যবসায়ীর উপর হামলা হল, কে বা কারা এর সঙ্গে জড়িত, তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে মগরাহাট থানার পুলিশ। এখনও গ্রেপ্তারির কোনো খবর নেই। মেঘের আড়ালে মুখ লুকিয়েছে শীত। সপ্তাহ শুরুতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি মেঘলা আকাশ। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু বেশি। সপ্তাহান্তে তা নিম্নমুখী হয়ে ফের শীতকালকে স্বাগত জানাতে পারে। তবে সপ্তাহের প্রথম দিন হাওয়া অফিস সূত্রে যে গুরুত্বপূর্ণ খবরটি মিলেছে, তা উত্তরবঙ্গের আবহাওয়া সংক্রান্ত। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, চলতি সপ্তাহে ঝকঝকে পরিষ্কার আকাশ থাকবে উত্তরবঙ্গে। কাঞ্চনজঙ্ঘা দর্শন হবে ভালোই। সকালের দিকে হালকা কুয়াশার চাদর থাকলেও বেলা বাড়লে তা সরে যাবে। ফলে কাঞ্চনজঙ্ঘা দর্শনে বাধা নেই কোনো। আর তাতেই উল্লসিত ভ্রমণপ্রেমীরা। তবে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। আলিপুর আবহাওয়া সূত্রের খবর, ঘূর্ণিঝড় ফেঞ্জলের অবশিষ্ট অংশ নিম্নচাপ রূপে উত্তর তামিলনাড়ুর এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। এছাড় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। উত্তর ভারতেও রয়েছে একটি জেট স্ট্রিম উইন্ড। এসবের প্রভাবে শীতের স্বাভাবিক গতি কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে। দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা হতে পারে বেশ কিছু জেলাতে। তাপমাত্রা পরিবর্তনের কারণে সকালে সামান্য কুয়াশা হলেও পড়ে পরিষ্কার আকাশ। আপাতত ২৪ থেকে ৪৮ ঘণ্টায় উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। কুয়াশা থাকার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম জেলায়। সপ্তাহান্তে জাঁকিয়ে শীতের সম্ভাবনা। ২ থেকে ৪ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। পশ্চিমের জেলা এবং দক্ষিণবঙ্গে ফিরবে শীতের স্পেল। আগামী ৩ দিনে ২-১ ডিগ্রি তাপমাত্রার হেরফের হতে পারে। এখনও স্বাভাবিকের উপরেই সর্বনিম্ন তাপমাত্রা। বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে অনেকটাই নেমেছে সর্বোচ্চ তাপমাত্রা। আগামী ২-৩ দিনে কিছুটা বাড়বে তাপমাত্রা। খবর শেষ হলো।